ফিরে এলাম বিরতির পর। আমাদের হাতে সময় একেবারেই শেষের দিকে, তবে আমি মানসবাবুর কাছে একটা প্রসঙ্গে আসতে চাইবো। মানসবাবু, আমরা বিভিন্ন লেখায় বিভিন্ন জায়গায় পড়েছি আমার সোনার বাংলা। আজকে সোনার বাংলার হলোটা কি, যেখানে বই খাতা ফেলে দিয়ে রাইফেল তোলার একটা নিদান দেওয়া হচ্ছে? মানসবাবু শোনা যাচ্ছে? সদরপাদি প্লিজ। দেখো, বিভিন্ন সময় আমরা তো বিভিন্ন দেশেরও বিবৃতি শুনছি। আমি একটাই কথা বলবো যে পাকিস্তান অফার করছে যে নিউক্লিয়ার ওয়েপনও নাকি বাংলাদেশে, ওই নিউক্লিয়ার ওয়েপনটা তো ফিজিক্যালি পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠাতে হবে, ভারতবর্ষের এয়ার স্পেস ব্যবহার করতে হবে। সেটা এতটাও আমরা মূর্খ নই যে যে যা ইচ্ছে করে যাবে। আমরা এখন ভদ্রতা দেখাচ্ছি বলে এটা যেন আমাদের মূর্খমই না মনে করে, না আমাদের দেশের লোক মনে করে, অপোজিশন যেটা মনে করছে থেকে থেকে, না বাংলাদেশ বা পাকিস্তান মনে করে। পাকিস্তান থেকে কিছু বাংলাদেশে পাঠাতে গেলে ওই সেই যুদ্ধ জাহাজ পুরো সমুদ্রের মধ্যে দিয়ে আসতে হবে, সেটাও আমাদের খানিকটা ভৌগোলিক অবস্থানটুকুনি তারা মাথায় রাখছে না যে বাংলাদেশে কোথায় রয়েছে এবং পাকিস্তান কোথায় রয়েছে। হলে অশিক্ষিত হলে এই হয়, যাদের অস্তিত্ব আমাদের জন্য তারা আজকে এতটাই আনগ্রেটফুল, এতটাই বেঈমান হয়ে গেছে, এত বড় বড় কথা বলছে। ভারত সরকার এখনো ভদ্রতা দেখিয়ে যাচ্ছে, সেটা যেন ওরা সম্মানটুকুনি পর্যন্ত এখনো বাংলাদেশ দিতে শেখেনি। মানসবাবুর কাছে যাব। মানসবাবু, আন্দোলনের আগে আমরা দেখেছিলাম যে কথা উঠেছিল আমার দেশ তোমার দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে কি এখন তাহলে বিভাজন হতে চলেছে? একেবারে খুব পরিষ্কারভাবে সতর্কবাদী বলছিলেন যে ওখানকার শিল্পীরা চুপ করে কেন, চুপ করে নেই, ভীষণ আতঙ্কে আছে। চঞ্চল চৌধুরীকে আটক করা হয়েছে এবং আমার সঙ্গে ওখানকার বেশ কিছু শিল্পীর যোগাযোগ আছে। তারা ভয়ঙ্করভাবে আতঙ্কে আছে। কারণ হচ্ছে যে মৌলবাদ কখনো শিল্পকে সমর্থন করে না, মৌলবাদ ভাস্কর্যকে সমর্থন করে না, সেখানকার সমস্ত ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। মৌলবাদ গানকে সমর্থন করে না, অথচ বাংলাদেশের একটা বড় যে বিষয় সেটা কিন্তু বাংলাদেশিদের মধ্যে ঢুকে যাচ্ছে এবং সেই ঢুকে যাওয়ার ফলে কি তৈরি হচ্ছে, ভারত বিদ্বেষ তৈরি হচ্ছে। বাংলাদেশিরা ভুলে গিয়েছে যে এই ভারত না থাকলে এই দেশটার অস্তিত্ব তার থাকতো না। তারা ভুলে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তনয়া সেই ভুলে যাওয়াটা একেবারেই শিলমোহর দেওয়ার জন্য ইউনূস সরকার তারা কার্যত উঠে পড়ে লেগেছে। প্রথমে আমরা দেখলাম বঙ্গবন্ধুর মূর্তি, সে মূর্তি ভেঙে ফেলা, আর এবারে তারা এক ধাপ করে এগোচ্ছে যাতে শেখ মুজিবুরের ছবিটা তাদের নোট থেকেও মুছে ফেলা যায়। কিন্তু তারা বুঝতে পারছেন না যে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে সে দেশের অর্থনীতির ক্ষেত্রে। তনয়া, একেবারেই তাই। আপাতত আমাদের এই আলোচনা আজ এখানেই শেষ করতে হচ্ছে। যারা উপস্থিত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকেই। আলোচনা আমরা এখানে শেষ করছি ঠিকই, কিন্তু বাংলাদেশের দিকে আমাদের ভীষণ নজর রয়েছে। প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ব্রেকিং খবরগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো দিনভর। আপাতত বিদায় নিচ্ছি, ছোট্ট একটা বিরতি। তারপর হাওয়া কেমন, রাজ্যের মানুষ তারা কি বলছেন বর্তমান সামগ্রিক পরিস্থিতি দেখে, হাওয়া কেমন দেখবার জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিকে। যুদ্ধ তো ভারত চাইছে না, ভারত চাইছে শান্তির বার্তা নিয়ে যাতে নিজেদের মধ্যে সব রকম ভাবে আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়। কারণ একটাই জায়গা স্ট্যাটিক রয়েছে ভারত, যে হিন্দু নিধনের যে মহাযজ্ঞ এই মুহূর্তে বাংলাদেশে শুরু হয়েছে, সেই যজ্ঞটার পরিসমাপ্তি হোক, সেখানকার যারা সংখ্যালঘু হিন্দুরা তারা ভালো থাকুক, কিন্তু সেই বুদ্ধিটুকুনি যদি বা সেই সদ্ভাবটুকুনি যদি তারা অন্যভাবে নেওয়ার চেষ্টা করে, তাহলে হয়তো একটা না একটা সময় ভারতকে রুখে দাঁড়াতে হবে। আমি আসবো আলোচনায়, মানসবাবুর কাছেও যাবো, কিন্তু তার আগে আরও একজনের বক্তব্য। ওই যে বলছিলাম না শুরুতেই, মধুকল্পিতা বলছিল যে একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কোথাও গিয়ে হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের যারা নেতারা, বড় বড় ডায়লগ দিচ্ছেন, বড় বড় কথা বলছেন রাস্তায় দাঁড়িয়ে তাদের কথা। এইরকমই একজন নেতা, যাকে সেখানকার নেতা বলা হয়, অর্থাৎ তারেক রহমান, তিনি বলছেন যারা ভারতীয়রা রয়েছে তাদের লাত মেরে সেখান থেকে ভাগিয়ে দাও। সংস্কৃতি তাদের কি রয়েছে সেটা নিয়ে এখন বর্তমানে প্রশ্ন উঠে আসছে। আগে বক্তব্য শুনুন। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন, 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না, এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না, ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। বাংলাদেশে নাকি এরা নেতা,
এবং এরা বলছেন যে অনুপ্রবেশ নাকি হচ্ছে। আচ্ছা, প্রশ্নটা একটা জায়গায়, ভারতের থেকে কেউ কি বাংলাদেশে যাচ্ছে? মানে বাংলাদেশে এরকম খবর কি নিত্যদিন হয় মধুকল্পিতা? আমার তো মনে পড়ে না যে বাংলাদেশ থেকে খবর সামনে আসছে যে অনুপ্রবেশ হচ্ছে, বহিরাগতরা তারা ঢুকে পড়ছে, প্রচুর প্রচুর মানুষ তারা বর্ডার পার করে নাকি ওপারে চলে যাচ্ছে। অদ্ভুত সব যুক্তিগুলো সামনে দিচ্ছেন মানুষবাবু। না না, এই একদম উন্মাদ জঙ্গিদের রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। আমি তোমাকে একটা প্রচুর ঘটনা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী, তিনি প্রয়াত হয়েছেন, তার নাম পাপিয়া সারোয়ার, গতকাল। অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে যে যেহেতু বাংলাদেশ জঙ্গিদের মতে এখন সেখানে গান নিষিদ্ধ, সেখানে এই সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ, সেই জন্য গ্রামে গঞ্জে তার যে ফলোয়ার্স ছিল তারা শোক পালন পর্যন্ত করতে পারছে না। যে দেশে গান ভালোবাসে না, যে দেশে পড়াশোনা ভালোবাসে না, সেই দেশটার বিরুদ্ধে আমাদের সবার কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ না হলে তার এফেক্ট আমাদের রাজ্যে এসে পড়বে, কারণ আমাদের রাজ্যের সঙ্গে তাদের সীমানা বড় বেশি। সুতরাং অতি দ্রুত এইসব উন্মাদ জঙ্গিদের বিরুদ্ধে আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে, সেটাই আমাদের আগামীর লক্ষ্য হোক, কর্তব্য হোক। একেবারেই মানুষবাবু, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর সব থেকে খারাপ কোথায় লাগে জানেন তো, এই যে বাংলাদেশ যারা এত কথা বলছে, সেই দেশে যারা ইসকনের ভক্তরা রয়েছেন, যারা হিন্দুরা রয়েছেন, সে দেশের যারা সংখ্যালঘু, তারা সে দেশে থাকতে পারছেন না। 98 বছরের বৃদ্ধা, তিনিও থাকতে না পেরে একেবারে এই দেশে এসে পৌঁছচ্ছেন, বৈধ কাগজপত্র ছাড়া তিনি এসেছেন, যে কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে। এবং তিনি বলছেন যে তিনি সেই দেশে আর থাকতে পারছেন না, সে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। আর এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম এস জয়শঙ্কর, তিনি কড়া একটা বার্তা দিয়েছেন, তিনি পাকিস্তানকেও কড়া বার্তা দিয়েছেন। একবার শোনাই আপনাদের তিনি ঠিক কি বলেছেন, তারপরে আবার আসছি আলোচনা। Certainly, it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting. And it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. আমরা শোনালাম এস জয়শঙ্কর তিনি কি বলেছেন, কি কড়া বার্তা দিয়েছেন, সেই বার্তাটা আপনাদের শোনালাম। আমি আবারও শতরূপাদির কাছে চলে আসবো। শতরূপাদি, এর আগে আমরা দেখেছিলাম বিদেশ সচিব তিনি বাংলাদেশ সফরে গিয়েছিলেন, বিক্রম মিস্ত্রি, এবং তিনি যাওয়ার পর যে কূটনৈতিক চাপটা পড়েছিল, সেই কূটনৈতিক চাপের মুখে কার্যত নত স্বীকার করেছিলেন মোহাম্মদ ইউনূসের সরকার। আর এবারে যে কড়া বার্তা এস জয়শঙ্কর তিনি দিলেন, তারপরে মনে হয় না যে আরও অনেকটা সুর নরম হয়ে যেতে পারে এই বর্বর ইউনূসের সরকারের? হয়তো যাওয়া উচিত ছিল, নরম তো হওয়া উচিত ছিল, কিন্তু ওনারা হবেন না। ওরা নিজেরাই ছায়াযুদ্ধ করে যাচ্ছে, যে নিজেরাই মনে করছে যে যুদ্ধ হবে, নিজেরাই খানিকটা প্র্যাকটিস করছে। আবার হাঁড়ি কলসি নিয়ে আসছিল, আগেরবার মধুকল্পিতে যখন শো করছিলাম আমরা দেখছিলাম, সাঁতরে আছে, মাটির রকেট ফকেটে হচ্ছে, যা খুশি করুক ওরা। আমার এখানে আরেকটা অন্য প্রশ্ন আছে। তনয়া বলছিল না যে খুব ভালো লোকজন আছে ওখানে, সত্যিই আছে। বাংলাদেশি ক্রিকেটাররা কোথায়? তারা দেখছি তো না। যারা গান গায়, মানসবাবু বললেন, রেজওয়ানা বন্যা চৌধুরী আমার ভীষণ ফেভারিট গায়িকা, কোথায়? কোনো তো বক্তব্য শুনছি না, কোথাও কোনো বিবৃতি শুনছি না, কোনো টুইট দেখছি না, কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছি না। তুমি বলো মুভি যারা করে, সিনেমা, ফিরদৌস, আমি খুব একটা দেখি না, আমি যে কটা নাম এরা তো আমাদের দেশে এসে কাজ করে রোজগার ছেড়ে ফেরত গেছে, এখন কোথায় তারা? তাহলে কি আমি ধরে নেব যে ইউনিস সরকার এইটাই মানে তারা চালাচ্ছে? একটা যদি ডিক্টেটরশিপ রাজাই যে হাঁড়ি কলসি নিয়ে আসছে, তারা খুব ভালো কথা। তো এবার যদি ইউনিস সরকারের এই যে মানুষটা নোবেল পুরস্কার পেয়েছে, সে যদি এই ধরনের একটা মৌলবাদী একটা টেরর রোগ নেশন চালাচ্ছে, তাহলে নেশনের লোকজন কোথায়? নিউ মার্কেটের লোকজন এসে বলছে যে না না, আমরা তো ভারতীয় জিনিস কিনছি। তা কেন?
আমরা তো কোনোদিনও বলিনি, ভারত সরকারের তরফ থেকে তো কখনো বলেনি ট্রেড বন্ধ হয়ে যাবে, ভারত সরকার কখনো বলেনি ইন্দো কালচারাল রিলেশনশিপ বন্ধ হয়ে যাবে। তাহলে ওরা শুধরাবে যদি বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতি দেখি বহির্বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে অন্যতম একটা মার্কেটিং এর 120 জায়গা হচ্ছে টাকা, আমাদের 120 টাকা এই ভারতবর্ষ। যে ভারতবর্ষে বিভিন্ন সময় তারা বাণিজ্য করতে আসে, সেটা বস্ত্র থেকে শুরু করে, সেটা অন্য থেকে শুরু করে, সেটা আরো অনেক কিছু, তারা হয়তো অনেক কিছু আস্ফালন করছেন, অনেক কিছু বলবার চেষ্টা করছেন যে প্রচুর জিনিস ভারতে পাঠানো হয়, ভারতে সত্যি নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাদের জন্য বলে রাখি, ভারত যদি ঘুরে একবার তাকায়, তাহলে নিজেদেরকে যদি প্রতিরক্ষা ক্ষেত্রে, নিজেদেরকে সামরিক ক্ষেত্রে যদি কোনোভাবে, আমি সময় দেবো যেহেতু আমাদের বিরতি নেবার সময় হচ্ছে, যদি সেই, আচ্ছা বেশ বলুন। তুমি বলছিলে তো যে ওদের ইন্ডাস্ট্রি রমরমা, হ্যাঁ। ওদের ইন্ডাস্ট্রি যে সিম্পল কটন গার্মেন্টস এর ইন্ডাস্ট্রি, সেই কটনটা আমরা পাঠাই, আমরা কটন বন্ধ করে দেবো, ওরা সুতো বুনতে পারবে। বারবার করে বলা হচ্ছে ভারত না থাকলে যে দেশটার অস্তিত্বই থাকতো না, সেই দেশের এখন চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার, কিন্তু এর ফল যে খুব একটা ভালো হবে না সেটা কার্যত একটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সময় এখন একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়। মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলাতে চায় ইউনূস। এবছর হচ্ছে না বিজয় দিবস উদযাপন বাংলাদেশে। রিপাবলিক বাংলায় দিনভর থাকবে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য বিজয় দিবসের উদযাপন। আপনারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার, আমাদেরকে জানান আপনাদের কথা, ভিডিও করে পাঠান রিপাবলিক বাংলার এই নাম্বারে। আমরা তুলে ধরব আপনাদের কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।